সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরজে শারমিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আজকে সোমবার, কিন্তু আজকে রয়েছে এক্স ফাইলস। আর আজকে এক্স ফাইলসে যে ঘটনাটা আমরা শুনবো সেটা বহুল আলোচিত একটি ঘটনা, যেটাকে নিয়ে বহু চলচ্চিত্র তৈরি হয়েছে, যেটাকে নিয়ে শর্ট ফিল্ম তৈরি হয়েছে, যেটাকে নিয়ে আমরা আগেও করেছি, এটা অনেক আগে রেডিও ভার্সন হয়েছে। এই কাহিনীকে নিয়ে বিখ্যাত বইও রয়েছে। বেশ পিছনে ফিরে যেতে হবে আমাদের। এবং আরেকটা কথা বলে রাখি, এই রহস্যের কুল কিনারা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এটাই হচ্ছে আজকের এই সত্য ঘটনার মূল বিষয়টি, যে এতগুলো বছর পরও এখনো পর্যন্ত অনেক রহস্য রয়ে গেছে। তো শুরু করবার আগে নামটা বলে দিচ্ছি, যে এই সত্য ঘটনাটি আজকে আপনারা শুনবেন এক্স ফাইলসে, তার নাম হচ্ছে ব্ল্যাক ডালিয়া, দ্য আনসলভড মিস্ট্রি মার্ডার। অ্যাকচুয়ালি আনসলভড এবং মিস্টেরিয়াস তো বটেই। আজও পর্যন্ত এর মিস্ট্রি কেউ উদ্ঘাটন করতে পারেনি। পৃথিবীতে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে ঘটনাগুলো ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকে। নৃশংসতা ও বর্বরতা মানুষের সাথে আদিকাল থেকেই আছে, কিন্তু সভ্য হওয়ার সাথে সাথে কিছু কিছু মানুষ নৃশংসতাকে নতুন নতুন রূপ দিয়েছে। এসব বর্বরতার শিকার সেই মানুষগুলো পৃথিবীতে নেই, কিন্তু থেকে গেছে তাদের আর্তনাদ। এমনই একটি আর্তনাদ আর অসমাপ্ত ঘটনা নিয়ে আজকের এক্স ফাইলস। 22 বছরের এলিজাবেথ শর্ট ওরফে ব্ল্যাক ডালিয়াকে 1947 সালে বেশ নির্মমভাবে হত্যা করা হয়। জানুয়ারি মাসের 25 তারিখে মারিনা ডেল রে থেকে 7 মাইল আর বেভারলি হিলস থেকে হাফ মাইল দূরে লেইমার্ট পার্কে তার মৃতদেহ পাওয়া যায়। সেই জায়গাটাকে পরবর্তীতে দক্ষিণ লস অ্যাঞ্জেলেস হিসেবে জানা গেছে। এয়ারপোর্ট থেকে বেশ কাছের এই এলাকাবাসীরা বেশ শান্তিপ্রিয়, এবং সচরাচর এখানে এই ধরনের ঘটনাও ঘটে না। যেদিন শর্টের হত্যা করা হয় সেদিন সবাই এই কেসের সমাধান করার জন্য অস্থির হয়ে যায়। এরই মধ্যে হ্যানসন নামের একজন ছিল, যে কিনা এলিজাবেথকে খুব করে চাইত। আসলে সে অসহায় নিরীহ মেয়েদের সাহায্য করার নামে তাদের অপব্যবহার করত। কিন্তু একই কাজ যখন হ্যানসন এলিজাবেথের সাথে করতে চেয়েছে, সে ব্যর্থ হয়েছে। শুধু হ্যানসনই না, অনেকগুলো প্রেম করলেও কখনো কোনোদিন কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়নি এলিজাবেথ। আর এর পেছনে একটা বিশেষ কারণ ছিল এলিজাবেথের। এলিজাবেথ শর্টের খুন এখন পর্যন্ত হলিউডের সবচেয়ে ভয়ানক হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটা। কারণ প্রথম অবস্থায় তার বডিটা প্রায় অর্ধেক করে কাটা, 2 টুকরো করা ছিল। ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর পর থেকে এই পর্যন্ত এলিজাবেথকে লস অ্যাঞ্জেলেসের সংগ্রামী একজন মডেল হিসেবে জানা গেছে। জীবনের প্রতি অফুরন্ত ভালোবাসা নিয়ে অল্প বয়সেই অকাল মৃত্যুর সম্মুখীন হয় এলিজাবেথ। তার জীবনযাপন, চলাফেরা, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার পারিপার্শ্বিকতা সবকিছুই অনেকভাবে অনেককে উৎসাহিত করে। 22 বছরের এলিজাবেথের ওপর ডজনে ডজনে বই, ওয়েবসাইট, ভিডিও গেমস, মুভি, এমনকি অস্ট্রেলিয়ান সুইং ব্যান্ডও গঠন করা হয়। এলিজাবেথের খুনিকে খুঁজে বের করার যেন সবার জন্য বিখ্যাত হওয়ার একটা মাধ্যম হিসেবে পরিণত হয়েছিল। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট একটা পর্যায়ে এলিজাবেথের হত্যাকারীকে খোঁজ বন্ধ করে দেয়, কারণ অনেক বছর পরও তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আর পুলিশের হাতে তৎক্ষণাৎ সমাধান করার মতো আরও কেস আসা শুরু করে। তাই এলিজাবেথের কেসটা প্রায় চাপা পড়ে যায়, যার সমাধান বা সমাপ্তি এত বছরেও হয়নি। যদিও তার মৃত্যুর পেছনের রহস্যের সঠিক এবং সম্পূর্ণ চিত্র সবার সামনে এখনো পুরোপুরিভাবে আসতে পারেনি, কিন্তু তবুও যতটুকু নিশ্চিত হওয়া গেছে ততটুকু থেকেই আমরা এলিজাবেথ সম্পর্কে এখন জানব। সেই পাড়ার একজন ভদ্রমহিলা সেদিন তার 3 বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের আবাসিক এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। মা মেয়ে একসাথে মুচির কাছ থেকে জুতো ফেরত আনতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই কি যেন অদ্ভুত একটা জিনিস মাটার চোখে পড়ে। প্রথম দেখায় বার্সিঙ্গারের মনে হয় কোনো দোকানের ম্যানিকুইন, হয়তো ভেঙে পড়ে আছে। কিন্তু যখনই কাছে গিয়ে দেখতে গেল, তখন মৃতদেহের বিভৎস কাদা ময়লা মাখা চেহারা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে গেল। মেয়েটার হাত দুটো উপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোলা ছিল। তার পেটের কাছ থেকে পা পর্যন্ত অংশটুকু আলাদা একটু দূরে ছিল, আর পা দুটো 2 পাশে সোজা হয়ে ছড়ানো অবস্থায় ছিল। রক্তমাখা মৃতদেহের এই করুণ অবস্থা দেখে বার্সিঙ্গার তার মেয়ের চোখ হাত দিয়ে ঢেকে সেখান থেকেই চলে যায়, আর তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। 2 জন গোয়েন্দা পুলিশকে এই কেসে নিয়োগ করা হয়। হ্যারি হ্যানসন আর ফিনিস ব্রাউন ঠিকই সময় মতো ঘটনাস্থলে যায়, কিন্তু প্রচন্ড ভিড়ের কারণে তাদের তদন্তে অনেক ব্যাঘাত ঘটে। ভিড় কমে গেলে তারা উপলব্ধি করতে পারে যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃতদেহ রক্তশূন্য হয়ে গেছে। তার মানে যেখানে মৃতদেহ পাওয়া গেছে সেইখানে তাকে আসলে হত্যা করা হয়নি, আসলে অন্য কোনো জায়গায় তাকে হত্যা করে তার মৃতদেহ টেনে এখানে নিয়ে আসা হয়েছে।
পরবর্তীতে তারা আরো নিশ্চিত হয় যে দেহের একটা অংশ আলাদা আলাদা করে টেনে টেনে সেখানে নিয়ে আসা হয়েছে। এমনকি মৃতদেহের গায়ে লেগে থাকা শিশির বিন্দু দেখে বুঝতে পারছিল যে অবশ্যই রাত 2টার পর দেহটা আরেক জায়গা থেকে টেনে 38 ডিগ্রি তাপমাত্রায় এই রাস্তার উপর ফেলে রাখা হয়। ভিকটিমের চেহারা খুব বাজেভাবে বিকৃত অবস্থায় ছিল। খুনি অদ্ভুত ভয়ঙ্কর ভাবে মেয়েটার ঠোঁটের দুই পাশ থেকে ছুরি দিয়ে 3 ইঞ্চি করে গভীরভাবে কেটে রেখেছিল। মুখের আকৃতি এতটাই বিদঘুটে হয়ে গিয়েছিল যেন কোনো ভূত দেখলেও প্রথম দেখায় এত ভয় লাগবে না। এখানে আমি ছোট্ট একটু কথা বলে রাখছি, ব্ল্যাক ডালিয়ার নাম আপনারা অনেকেই শুনেছেন এবং ব্ল্যাক ডালিয়ার এই মুখের যে বিকৃত চেহারা পোস্টার থেকে শুরু করে অনেক কিছু এখনো বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় যেগুলো বিক্রি হয়। এত আলোচিত ছিল এই খুনের ঘটনা সেই সময় এবং এখনো সেটা আনসলভড রয়ে গেছে। তো যাই হোক, আমি আবার গল্পে ফিরে যাচ্ছি। হাতের কবজি আর পায়ের গোড়ালির কাছে দাগ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কত খারাপভাবেই তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। অর্ধেক করা লাশের 2 ভাগ একসাথে মেপে ধারণা করা হলো যে মেয়েটার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি আর ওজন ছিল 115 পাউন্ড। আর চুলে মেহেদি রং দেখে বোঝাই যাচ্ছিল সম্প্রতি রং করা হয়েছিল। লস অ্যাঞ্জেলেসের কান্ট্রি কর্নার থেকে মৃতদেহ হস্তান্তর করে 2 জন গোয়েন্দা পুলিশ মেয়েটার পরিচয় জানতে বেরিয়ে পড়ে। বিভৎস সেই মৃতদেহ পাওয়ার পর থেকে পুলিশ আর সাংবাদিকদের মধ্যে সম্পর্ক যেন আরো গভীর হয়ে যায়। একে অপরকে এই কেস নিয়ে সাহায্য করে রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করতে থাকে। একজন আরেকজনকে নিজের স্বার্থে ব্যবহার করে শুধু একটাই উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যটা ছিল খুনিকে। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের গোয়েন্দা দল পরীক্ষাগারে মৃতদেহ থেকে ফিঙ্গারপ্রিন্টস নিয়ে জমা দেওয়ার ব্যবস্থা করে। বর্তমানে ফ্যাক্স মেশিনের পুরনো ভার্সন অর্থাৎ সাউন্ড ফটো মেশিন দিয়ে রিপোর্টাররা ওয়াশিংটন ডিসিতে FBI হেডকোয়ার্টার্সের ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট পাঠায়। FBI প্রযুক্তিবিদরা তাদের ফাইলে থাকা 104 বিলিয়ন ফিঙ্গারপ্রিন্টের সাথে মৃতদেহ থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট মেলানোর চেষ্টা করে, আর এক পর্যায়ে এলিজাবেথ শর্টের সাথে মিলে যায়। এলিজাবেথের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল সান্টা বারবারাতে আন্ডার রেজের নেশা করার জন্য। সে এলাকার থানায় তার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট রেকর্ডে জমা ছিল। আর এরই মধ্যে FBI এর কাছে সরকারের মাধ্যমে যখন এলিজাবেথের ছবি আসে, তখন রিপোর্টারদের সবাই বুঝতে পারে যে তাদের 22 বছরের ভিকটিম দেখতে কতটা আকর্ষণীয় ছিল, আর তারা বেশ রোমাঞ্চকর একটা রহস্য উদ্ঘাটনে এগিয়ে যাচ্ছে। তবে তারা এটা বুঝতে পারছিল গল্পের মূলে যেতে তাদের ভালোই কাঠখড় পোড়াতে হবে। তাই কোনো উপায় না পেয়েই তারা একটা অনৈতিক উপায় বের করে। তার এলিজাবেথের মাকে ফোন দিয়ে জানায় যে তার মেয়ে একটা সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেছে। মা খুশিতে এলিজাবেথের ব্যাপারে অনেক তথ্য পুলিশকে দেয়, আর সব তথ্য পাওয়ার পর তারা ভদ্রমহিলাকে জানায় তার মেয়ে আর বেঁচে নেই। পুলিশের কাছে তথ্য ছিল, কিন্তু খুনিকে ধরার জন্য তা যথেষ্ট ছিল না। তাই তারা তখন পুলিশ সিক ম্যাট পারভার্ট ইন গার্লস ডেথ পোস্ট দিয়ে ওয়াশিংটন নিউজ পেপারে হেডলাইন দেয়। 22 বছরের এলিজাবেথ একজন পূর্ণাঙ্গ নারীর দৈহিক রূপ নিয়েই পৃথিবী থেকে বিদায় নেয়। অভিনয় পারদর্শী ব্যক্তিত্বের অধিকারী এলিজাবেথের মৃত্যুর সময় তার ঠোঁট রাঙা ছিল লাল রঙে, জমকালো নীল রঙের চোখ, অ্যালাবেস্টারের মতো সাদা শুভ্র ত্বক আর চুলে গেঁথে থাকা সাদা ফুলে এলিজাবেথকে দেখতে একটা পোর্সিলিন ডলের মতোই লাগছিল। তবে তার ডাক নামের রহস্য তখনও সবাইকে তাড়া করছিল। তার কিছু বন্ধুর কাছ থেকে জানা যায় তার কালো রং অনেক বেশি পছন্দ ছিল বলে তাকে ব্ল্যাক ডালিয়া ডাকা হতো। তাছাড়া 1946 সালে ব্লু ডালিয়া নামের একটা সিনেমার প্রভাবও কিছুটা পড়েছিল নামটার উপর। আসল ঘটনাটা যাই হোক, তদন্তে এর বেশি কিছুই জানা যায়নি। তবে শহরে যেইখানে সে বড় হয় সেইখানে তাকে বেটি নামেই ডাকা হতো। আর এই তথ্য পাওয়া যায় তার ছোটবেলার বন্ধু আর প্রতিবেশীদের কাছ থেকে। একটা পর্যায়ে ব্ল্যাক ডালিয়া নামে সারা বিশ্বে পরিচিত হয়ে পড়ে এলিজাবেথ শর্ট। 1924 সালের 29 জুলাই হাইট পার্ক, ম্যাসাচুসেটসে জন্ম ব্ল্যাক ডালিয়ার। বাবা মায়ের 5 মেয়ের 1 মেয়ে ছিল ডালিয়া। তার ছোটবেলায় একসময় মেটফোর্ড থেকে 1 ঘন্টা উত্তরের দূরত্বে এমন একটা জায়গায় বাসা পরিবর্তন করে তারা, যেখানে জিঙ্গল বেলস লেখা ছিল। মিনিয়ামের গলফ কোর্সের উপর একটা সাকসেসফুল বিল্ডিং তৈরি করেছিল ডালিয়ার বাবা ক্লিও। কিন্তু 1929 সালের স্টক মার্কেট ওনার শেয়ার সব পড়ে যায়, আর উনি একদম দেউলিয়া হয়ে যান। এত বড় পরিবারের এত খরচ বহন করতে অক্ষম ক্লিও উপায় না পেয়ে লোকাল ব্রিজ থেকে নদীর পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। ক্লিও তার পরিবারকে এমন অবস্থায় ফেলে চলে যায়। জানা যায় অনেক দিন পর ডালিয়ার মায়ের কাছে চিঠি লেখে। ততদিনে তাদের পরিবার অন্য জায়গায় শিফট হয়ে নতুন করে সবকিছু শুরু করে। এরকম অনেকগুলোই তথ্য চাইল্ডহুড শ্যাডোজ নামের গল্পের বইটা থেকে পাওয়া যায়।
আমি শুরুতেই বলেছি ব্ল্যাক ডালিয়াকে নিয়ে প্রচুর বই লেখা হয়েছে এবং আপনারা শুনেওছেন কিছুক্ষণ আগে তার নামে একটা অস্ট্রেলিয়ায় ব্যান্ডও করা হয়েছিল। যে বইটা ডালিয়ার ছোটবেলার জীবনের উপর তাদের প্রতিবেশী প্যাসিও লিখেছিল। সেই সময় ডালিয়ার মা একজন বুক কিপার হিসেবে চাকরি নিয়েছিলেন। সেই সবের মধ্যে প্রতিবেশী প্যাসিওর সাথে ডালিয়ার অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। 10 বছরের বড় ডালিয়া তাকে ছোট বোনের মতোই আদর করত। তারা 2 বোনের মতো একসাথে আইসক্রিম খেতে যেত আর সিনেমা দেখত। কিন্তু একসময় হঠাৎ অ্যাজমা আর ব্রঙ্কাইটিসের মতো রোগের পাল্লায় পড়ে যায় ডালিয়া। 16 বছর বয়সে ডালিয়াকে তার মা শীতের সময় মায়ামিতে এক পরিচিত বন্ধুর বাসায় থাকতে পাঠিয়ে দেয়। সেইখানেই ডালিয়া একজন ওয়েট্রেস হিসেবে কাজ করা শুরু করে। তবে 19 বছর বয়সে ডালিয়া তার বাবার খোঁজ পায়। ক্লিও তখন সান ফ্রান্সিসকোর পাশের শহর ভ্যালেওতে থাকছিল। ডালিয়া তার বাবার সাথে থাকা শুরু করে। ডালিয়া ভেবেছিল তার বাবার সাথে সেইখানে থাকলে হয়তো তার সিনেমাতে কাজ করার স্বপ্ন পূরণ হয়ে যাবে। কিন্তু বাবার সাথে থাকার বিষয়টার সাথে নিজেকে মানিয়ে নিতেই তার অনেক সময় লেগে যাচ্ছিল। এতদিন পরে বাবাকে কাছে পেয়েও অনেক অজানা অচেনা মনে হচ্ছিল তার সবকিছু। এদিকে ক্লিও চেয়েছিল তার মেয়ে তাকে রান্না করে খাওয়াবে, তার সেবা যত্ন করে ঘরোয়া মেয়েদের মতো সংসার গুছিয়ে রাখবে। কিন্তু ডালিয়া সম্পূর্ণ বিপরীতমুখী একটা মেয়ে ছিল। ঘরে মনই বসতো না তার। যখন বাসায় আসতো, কখন বাসায় আসতো আর কখন বাইরে যেত কোনো কিছু ঠিক থাকতো না তার। খুঁজতে খুঁজতে একসময় এয়ারফোর্স বেজে ডালিয়ার চাকরি হয়ে যায়। উইন্ডমিল আর বিশাল বড় বড় দালান কোঠায় ভরা ডাচ টাউন লাম্পক। ছোট হলেও বেশ সুন্দর একটা শহর। সেইখানে চলতি পথে থেমে ঘুরে দেখতে চমৎকার লাগবে। তবে সেইখানে ডালিয়ার চারপাশে সমগ্র রেজিমেন্ট, এমনকি সব সৈনিক দিয়ে ঘেরা ছিল, যারা যুদ্ধ করে ফেরত এসেছিল। খুবই স্বাভাবিকভাবেই সবার নজর ছিল ডালিয়ার দিকে। সে যেখানে যেত সবাই তার সাথে একবার হলেও সাক্ষাৎ করার কথা বলতো। এলাকার যুবক দল ডালিয়াকে ক্যাম্প কিউটি নাম দিয়েছিল আর সবাই তাকে সিনেমার তারকাদের সাথে তুলনা করত। লম্পকে চাকরি করে তার ভালোই সময় যাচ্ছিল, কিন্তু এর মধ্যে হুট করে একদিন ডালিয়াকে গ্রেফতার করা হয়। প্রাপ্তবয়স্ক না হয়ে সান্টা বারবারার বারে নেশাগ্রস্ত অবস্থায় পেলে তাকে সেখান থেকে প্রথমে গ্রেফতার করলেও পরে তাকে মেডফোর্ডে পাঠিয়ে দেয়। পরবর্তী কয়েক বছর এইভাবে মেডফোর্ডের শিকাগো টু ফ্লোরিডা, আবার ফ্লোরিডা থেকে ক্যালিফোর্নিয়া, সেগাসে, সেখান থেকে ম্যাসাচুসেটস যাওয়া আসা করতে থাকে। বিভিন্ন জায়গায় ওয়েট্রেসের কাজ করতে করতে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় বাড়তে থাকে ডালিয়ার। এমনকি হলিউড ক্যান্টিনেও বেশ কিছুদিন কাজ করে ডালিয়া। এর মধ্যে ক্যান্টিন একসময় বন্ধ হয়ে যায়, কিন্তু ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ার পরও বেশ অনেকদিন ডালিয়া সেখানেই থাকে। আর এই বিষয় বিবেচনা করে অনেক সাংবাদিক, লেখক পরবর্তীতে ধারণা করেছিল যে ডালিয়া হয়তো একজন যৌনকর্মী ছিলেন। শুধু তাই না, বিভিন্ন বারে গিয়ে রাত দিন নাচ গান এইসবের মধ্যে থেকে বেশ সময় কেটে যেত ডালিয়ার। কিন্তু পরবর্তীতে তার মামলা বিচারাধীন থাকা অবস্থায় এইটা প্রমাণ হয়ে যায় যে কখনোই যৌনকর্মের সঙ্গে সে জড়িত ছিল না। তবে ডালিয়া কখনোই একা থাকতো না। সবসময় কোনো না কোনো ছেলে বন্ধু তার সাথে থাকতো, যারা কিনা তার যাবতীয় সব চাহিদা পূরণ করত। কিন্তু 1944 সালের ডিসেম্বরে তার উচ্ছল ভাবহীন জীবনে একটা বিরতি চলে আসে। ডালিয়া জীবনের এই প্রান্তে এসে একজনের প্রেমে পড়ে যায়, যার কথা চিঠির মাধ্যমে সে তার মাকে জানায়। নতুন বছরের শুরুর এই সময়ে সে মেজর মল্ট গর্ডনের প্রেমে পড়ে যায়। ডালিয়া লেখে, গর্ডন বাকি সব ছেলের মতন না, সে অন্যরকম। সে ডালিয়াকে বিয়ে করতে চেয়েছে আর ডালিয়াও তাকে প্রচন্ড ভালোবাসে। পাইলট গর্ডন তার কাজে ভারতে যায় আর এইদিকে ডালিয়া তার বিয়ে করার স্বপ্ন দেখতে থাকে। এরই মধ্যে তার সব স্বপ্ন ভেঙে দিতে তার কাছে খবর আসে ভারত থেকে ফেরার পথে গর্ডনের প্লেন ক্র্যাশ হয়ে যায় আর সে মারা যায়। ডালিয়া বেশ কিছুদিন চুপচাপ গর্ডনের পাঠানো পুরনো চিঠিগুলো পড়ে দিন পার করে দেয়। তারপর সে আবার মায়ামিতে ফেরত যায় আর সেইখানে সে অনেকগুলো ছেলের মধ্যে নিজেকে ঘিরে ফেলে। ছোট বড়, যুবক বৃদ্ধ, ব্যবসায়ী, চাকরিজীবী সবার সাথেই ওঠা বসা করতো সে। আর তাদের মধ্যে যাকে ডালিয়ার একটু বেশি পছন্দ হতো, তার পকেট খালি করে দম নিত ডালিয়া। সে তার সৌন্দর্যের মূল্য জানত। রূপের জালে ফাঁসিয়ে তাদের টাকায় দামি দামি জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুর জন্য সে অপরিচিত লোকগুলোর উপর নির্ভর ছিল। সবাই তাকে দেখে হুইসেল বাজাতো, উল্টোপাল্টা কথা বলতো। এই সব কিছুই সে খুব উপভোগ করত। ডালিয়া না খেয়ে থাকতো আর সেই টাকা দিয়ে নতুন জামা কাপড় কিনত। আউটডেটেড পুরনো কাপড় কখনোই ওয়ার্ড্রোবে রাখত না ডালিয়া। বেশিরভাগই ব্ল্যাক স্যুট, রাফলড ব্লাউজ, হাই হিলস, লং গ্লাভস এর সাথে নতুন কালেকশন রাখত সে। 1946 সালের জুলাই মাসে ডালিয়ার জীবনে আবার প্রেম আসে। সুদর্শন লেফটেন্যান্ট ফ্লেকিং এর সাথে ক্যালিফোর্নিয়ায় দেখা হয় তার।
খুব ভালোই চলছিল তাদের সম্পর্ক, কিন্তু ডালিয়ার অন্য ছেলেদের সাথে অন্যরকম আচরণে ফ্লিকিং এর মনে ভীতি কাজ করত। সে আদৌ ডালিয়ার জীবনে একমাত্র প্রেমিক নাকি আরো অনেক প্রেমিক আছে সে বিষয়ে সন্দিহান হয়ে পড়ে। ডালিয়া তার ভ্রান্তি ভাঙানোর চেষ্টা করে না, কিন্তু ফ্লিকিং তাও ডালিয়ার হাত খরচের জন্য টাকা পাঠাতে থাকে। 1947 সালের জানুয়ারি মাসের 8 তারিখে ফ্লিকিং ডালিয়ার শেষ চিঠি পায়। মারা যাওয়ার 8 দিন আগের চিঠিতে ডালিয়ার লেখে যে সে শিকাগোতে যাচ্ছে আর খুব শীঘ্রই সে মডেল হওয়ার পরিকল্পনায় আছে। মারা যাওয়ার আগের শেষ 6 মাস ডালিয়ার অনেক আর্থিক সমস্যা চলছিল। নভেম্বরের 13 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত ডালিয়া কোনো রকম 2টা রুমে 8টা মহিলার সাথে অনেক কষ্ট করে থাকা শুরু করে। সেইখানে একদিনের জন্য $1 করে দেয়া লাগতো প্রত্যেককে, কিন্তু শেষ 3 মাস ডালিয়া সেটার ব্যবস্থাও করতে পারছিল না। লস অ্যাঞ্জেলেস টাইমস নিউজে ডালিয়ার রুমমেটরা জানায় যে এত সংকটেও সে প্রতি রাতে এক একজন প্রেমিককে সাথে নিয়ে সিনেমা দেখতে চলে যেত। আর কোনো বন্ধু বা আপন কেউই ছিল না সেই সময় তার পাশে। তবে তাকে শেষবার দেখতে পেয়েছিল 25 বছর বয়সী ভদ্রলোক রবার্ট ম্যানলি। তখন বাসা থেকে বের করে দেওয়ার পর ডালিয়াকে একা অসহায়ের মতন দাঁড়িয়ে থাকতে দেখে রবার্ট শুধু ডালিয়ার সহায় করতে চেয়েছিল। এইসব বুঝতে গাড়িতে করে নামিয়ে দেওয়ার কথা বলে সে ডালিয়াকে নিয়ে যায়। পরবর্তীতে লাই ডিটেক্টর মেশিনের পরীক্ষা করা হলে জানা যায় যে সে আসলেই ডালিয়াকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পর সেইখান থেকে নিজের বাসায় স্যান ডিয়েগোতে চলে যায় রবার্ট। ইনভেস্টিগেটর টিম ডালিয়ার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে জানায় বিগত 3 বছরে সে তার মেয়েকে দেখেনি, এমনকি এখনো এতটাই রেগে আছে যে তার লাশ শনাক্ত করতেও সে যেতে চায় না। তারা খুঁজে খুঁজে ডালিয়া সব পুরনো প্রেমিকের সাথে যোগাযোগ করে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে। এমনকি যদি কেউ অল্প কিছু জেনে থাকতো ডালিয়া সম্পর্কে, তারও ব্যাকগ্রাউন্ড স্টোরি চেক করায় তারা। তবে এদের কেউই মৃত্যুর আগের 7 দিন ডালিয়া আসলে কোথায়, কি অবস্থায় ছিল, কি করছিল জানতো না। এটা একটা রহস্য হয়ে আছে। কিন্তু ধারণা করা হয় যে সেই 7 দিনের কোনো একটা সময়ে সেই খুনি ডালিয়াকে গায়েব করে তার এই দুর্দশা করে। তবে কে ছিল সেই খুনি? এক পর্যায়ে ধারণা করা হয়েছিল গাইনোকোলজিক্যাল সমস্যা ছিল, তাই সে যৌনকর্মে অক্ষম ছিল। কিন্তু একই সাথে আবার কান্ট্রি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির ফাইলে তার মামলার ব্যাপারে এমন রিপোর্ট ছিল যে তার অনেক প্রেমিকের মধ্যে 3 জনের সাথে তার শারীরিক সম্পর্ক ছিল, এবং সেই 3 জনের মধ্যে একজন শিকাগো পুলিশ অফিসার ছিলেন। সব মিলিয়ে পুরো হত্যাকাণ্ডটি একটি ধোঁয়াশা তৈরি করেছিল। যদিও শেষ পর্যন্ত প্রমাণ হয় যে সে তার কোনো প্রেমিকের সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্কে জড়ায়নি, যেটার প্রমাণ মৃত্যুর পর ডালিয়ার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা যায়। কোনো পোক্ত প্রমাণ না পাওয়া গেলেও 2-একটা বইয়ে পাওয়া যায় যে ডালিয়ার বাবাই তাকে খুন করেছিল। এরকম আরো অনেককে কিলার সাসপেক্ট করে তার নামে বই লেখা হয়েছে, কিন্তু প্রত্যেকটা বই কেবল সম্ভাবনার কথা বলেছে। পৃথিবীতে সব রহস্যের সমাধান হয় না, কিন্তু কিছু স্বপ্ন পূরণের আগেই ভেঙে যায়, কিছু সম্ভাবনা অকালে ঝরে যায়। ডালিয়ার হত্যাকারী হয়তো এর পরেও অনেক বছর পৃথিবীতে শ্বাস প্রশ্বাস নিয়েছে, কিন্তু সেই অধিকার তার ছিল না। এমন ভয়ঙ্কর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াই আমাদের কাম্য, যাতে পৃথিবীতে ডালিয়ার মতো সম্ভাবনাময় মেয়েরা এইভাবে অকালে চলে না যায়। আপনাদের কাছে গল্পটা শেষ করলাম এই মাত্র। আমি আরো কিছু কথা বলবো এটা নিয়ে, এই গল্পটা নিয়ে। যে গল্পটা আপনারা শুনলেন এটা নিয়ে প্রচুর বই আছে। আমি প্রথমে কিন্তু বইটাই পড়েছিলাম, বিশাল বড় একটি বই, অর্থাৎ প্রায় 400-450 পাতার হবে ব্ল্যাক ডালিয়া। বইটা এখনো আছে আমার কাছে। তারপরে আমি ছবি দেখি ব্ল্যাক ডালিয়ার। তো আপনারা যদি সম্ভব হয় বইটাও পড়বেন, ছবিটাও দেখবেন। ব্ল্যাক ডালিয়া নিয়ে অনেক ছবি আছে, ব্ল্যাক ডালিয়া নিয়ে টিভি সিরিজও আছে। তো আপনারা যদি দেখতে পারেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আমি যখন খুব অল্প বয়সে বইটা পড়ি, আমি বোধহয় তখন স্কুল শেষ করেছি কিংবা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, আমাকে এটা খন্ড করতো ব্ল্যাক ডালিয়ার ঘটনাটা, যে কি এমন করতে পারে যে এমন বিভৎসভাবে মেয়েটাকে খুন করা হয়েছিল। এবং যে জিনিসটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল সেটা হচ্ছে তার যে ভীষণ সুন্দর মুখটি বিকৃত করে কাটা হয়েছিল তার ঠোঁটের 2 পাশ থেকে। সেটাই ছিল বইয়ের বুক কভার, সিনেমার পোস্টার, সবকিছুতে সেটাই আছে ব্ল্যাক ডালিয়া নামে। তা আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আপনারা ছবিটাও দেখবেন, বইটাও পড়বেন। তো আজকের মতন এক্স ফাইলস এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবারও আসছি কুয়াশা ক্লাসিক নিয়ে। সে পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি আমার ফেসবুক পেজে যে ভয়ের গল্প নিয়ে আসছি, সেটা এখনো শুরু হয়নি, এখনো কাটাছেড়ার পথে আছে। তো অচিরেই শুরু হবে, চোখ রাখবেন। ফেসবুকে এমন হতে পারে ফেসবুকেও আমি করতে পারি, অথবা ইউটিউবেও গল্পটা নিয়ে আসতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শুভরাত্রি জানিয়ে আমি আরজে শারমিন আজকের মতন বিদায় নিচ্ছি। বাই।